চ্যানেল দ্য ভার্চুয়াল ক্লাসরুম। তো আমরা এর আগে দুটো ভিডিও ইটির উপরে পোস্ট করেছি, বেসিক ইলেকট্রিক্যাল বা ইটির উপরে, ইলেকট্রিক্যাল টেকনোলজি। তো যারা যারা আজকে আমার এই প্রথম ভিডিওটা মানে এই ভিডিওটা প্রথম দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে যাবে। প্লেলিস্টে গেলে দেখবে ইটি বা বেসিক ইলেকট্রিক্যাল বলে একটা ফোল্ডার করে দেওয়া আছে, তার মধ্যে আগের ভিডিওগুলো তুমি পেয়ে যাবে। আর যারা মানে আজকে প্রথম দেখছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবে, যাতে আমি যখন নতুন কোনো ভিডিও দেবো সেই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়। এবার আমি আজকে যেটা পোস্ট করতে চলেছি সেটা হচ্ছে থার্ড ভিডিও ইটির ওপরে। এই ভিডিওতে আমরা দেখব যে কি বলে রেজিস্ট্যান্সের সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন, রেজিস্টিভিটি কাকে বলে। তার সাথে যদি টাইম পারমিট করে আমি অবশ্যই আজকে কারচফস লটাও স্টার্ট করব। এর আগে আমরা অলরেডি ভোল্টেজ কি, কারেন্ট কি, এগুলো সব করে ফেলেছি। তো কাজেই আজকের টপিকসটা হচ্ছে মেনলি রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্সের সিরিজ প্যারালাল কানেকশন, এইগুলোর উপর। যদি আমার এই ভিডিও ভালো লাগে, তোমরা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। তোমরা যত বেশি শেয়ার করবে তত বেশি আমার কিন্তু এই ভিডিও বানাতে ভালো লাগবে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করবে। ব্যাস, শুরু করা যাক আজকের ভিডিও। 3 নম্বর ভিডিও, রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্স সিরিজ প্যারালাল কানেকশন। ওকে, আচ্ছা, আমরা রেজিস্ট্যান্স সম্বন্ধে শুরু করার আগে আমরা একটুখানি যে জিনিসটা জেনে নেব সেটা হচ্ছে ওপেন সার্কিট কাকে বলে। হোয়াট ইজ ওপেন সার্কিট? জেনারেলি আমরা ওপেন সার্কিট, এই যে সার্কিট বানানটা সিকেটি দিয়েও লেখা যায়, অথবা আমরা পুরো ফুল নামটা লিখতে পারি। পরীক্ষার সময় আমরা চেষ্টা করব যদি এই ফুল নামটা লেখা নিই, তখন সিকেটি দিয়ে লিখবো না। তাহলে ওপেন সার্কিট কাকে বলে? ফার্স্ট জেনে নিতে হবে ওপেন জিনিসটা কি। ওপেন হচ্ছে কিছুই না, একটা গ্যাপ, একটা ব্রেক অথবা একটা ইন্টারাপশন। তো একটা সার্কিট এলিমেন্ট ইজ টু বি ওপেন সার্কিটেড সিম্পলি, ওপেনও বলতে পারি যদি আমরা সার্কিট এলিমেন্টটাকে ওপেন সার্কিট বলবো, অথবা সিম্পলি ওপেন বলবো কখন? ওপেন if the current through it is zero regardless of voltage across it। কি বললাম একবার বলে নিই। কোন একটা সার্কিটকে আমরা ওপেন সার্কিট বা সিম্পলি ওপেন বলবো যদি সার্কিটটার মধ্যে দিয়ে কারেন্টটা জিরো হয়ে যায়, সেটাতে যাই ভোল্টেজ থাকুক না কেন। এবার মানে এর ক্ষেত্রে জেনারেলি আমরা বলতে পারি রেজিস্ট্যান্সের ভ্যালুটা, মানে ওপেন সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালুটা ইনফাইনাইট হয়ে যায়। দ্যাটস ওয়াই সার্কিটের যদি রেজিস্ট্যান্সের ভ্যালু যদি ইনফাইনাইট হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি সার্কিটটা হচ্ছে ওপেন সার্কিটেড হয়ে গেছে। যেমন মানে আমি একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে যে কেন এটাকে আমি ইনফাইনাইট রেজিস্ট্যান্স ধরে নিচ্ছি। মানে কেন নয়, মানে ইনফাইনাইট রেজিস্ট্যান্স ধরে নিচ্ছি কারণ যখনই কোনো সার্কিটটা ব্রেক হয়ে, ধরো একটা সার্কিট নিলাম, যে ধরো এখানে একটা হচ্ছে ব্যাটারি লাগালাম, ব্যাটারিটা হচ্ছে ভি ভোল্টের দিলাম, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, কিন্তু এই সার্কিটের পাথটাকে আমি কমপ্লিট করলাম না, সার্কিটটা ব্রেক হয়ে গেল, মাঝখানে একটা গ্যাপ রইল। তাহলে এই টোটাল যে রেজিস্ট্যান্সটা ইনক্লুডিং দ্য ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি ইনফাইনাইট রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে এক্ষেত্রে কারেন্টের ভ্যালুটা আমরা কি জানি? ভি ইজ ইকালস টু আইআর। ওকে, তাহলে আমরা আই ইজ ইকালস টু কি বলতে পারি? ভি বাই আর। এখন ভি ডিভাইডেড বাই যদি ইনফাইনাইট হয়ে যায় আর এর ভ্যালুটা, তাহলে কারেন্টের ভ্যালুটা কি হচ্ছে? জিরো। তাহলে আমরা কি বলতে পারি? সার্কিটটা দ্যাট ভেরি কন্ডিশনস, সার্কিটটা হচ্ছে ওপেন সার্কিট। এখন এবার আসছে যখন ওপেন সার্কিট যখনই থাকবে তার মানে নিশ্চয়ই ক্লোজ সার্কিটও আছে। তাহলে হোয়াট ইজ ক্লোজ সার্কিট?
বা শর্ট সার্কিট। আচ্ছা, আমি ক্লোজ সার্কিট মানে সার্কিটটা জাস্ট কমপ্লিট করে দেবো, এরকমভাবে কমপ্লিট করে দিলাম সেটা ক্লোজ সার্কিট হয়ে যায়। তাহলে শর্ট সার্কিট জিনিসটা কি? শর্ট সার্কিট আমরা মাঝে মাঝেই বলি শর্ট খেয়ে গেছে, অ্যাকচুয়ালি শর্ট খেয়ে যায় না, জিনিসটা শক খেয়ে গেছে, কিন্তু ওখানে শর্ট সার্কিট হয়েছে। শর্ট সার্কিট হওয়া মানে কি, যে একটা লো রেজিস্টিভ পাথ, মানে থিওরিটিক্যালি এটা জিরো রেজিস্টিভ হবে, কিন্তু প্র্যাকটিক্যালি তো আর জিরো রেজিস্ট্যান্স বলে কিছু হয় না, সবের মধ্যেই অল্প হলেও রেজিস্ট্যান্স থাকবে। তাই ওর মধ্যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা খুবই লো রেজিস্ট্যান্স, একটা পাথ দিয়ে কানেক্ট হয়ে গেছে, মানে পাথ পেয়ে গেছে। তার জন্য কি হয়েছে, কারেন্টটা ওখানে হিউজ পরিমাণে ফ্লো করেছে। এবার এই হিউজ কারেন্ট ফ্লো করার জন্য ওখানে শক খায়। আমরা যখন কোনো সুইচ বোর্ডে হাত দিই, আমরা প্রত্যেকেই জানি আমাদের দেহের মধ্যে 70% ওয়াটার রয়েছে এবং এটা সল্টেড ওয়াটার। তো আমরা যদি কোনো সুইচ বোর্ডের মধ্যে হাত দিই তখন কি হয়, যে আমাদের মানে বডি অ্যাকচুয়ালি একটা লো রেজিস্টিভ পাথ হিসাবে কাজ করে। তখন কি হয়, জেনারেল যে পাথ দিয়ে আমার কারেন্টটা ফ্লো করার কথা, সেই পাথ দিয়ে ফ্লো না করে আমাদের বডির থ্রু দিয়ে কারেন্টটা ফ্লো করতে স্টার্ট করে। এবং বডির থ্রু দিয়ে যখনই কারেন্টটা ফ্লো করতে স্টার্ট করে তখন কি হয়, ফার্স্টে আমাদের নার্ভাস সিস্টেমে এই কারেন্টটা অ্যাটাক করে। নার্ভাস সিস্টেমে অ্যাটাক করলেই আমরা একটা শক অনুভব করি বা আমাদের মধ্যে একটা ঝাঁকুনি আসে। এরপর নেক্সট টার্গেট হচ্ছে এর, মানে নার্ভাস সিস্টেমে অ্যাটাক করার পরে এর নেক্সট টার্গেট হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে অ্যাটাক করা, মানে ব্লাডের মধ্যে যে ওয়াটারটা রয়েছে এই ওয়াটারটাকে ইভাপোরেট করার চেষ্টা করে, যার জন্যই ওয়াটারগুলো স্থানে স্থানে ক্লট হয়ে যায়। এবং এরপরে আমাদের পুরো সিস্টেম, মানে আমাদের যে হিউম্যান বডির যে সিস্টেম, মানে হিউম্যান বডি কিন্তু বার্ন আউট হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। মানে আমরা যে প্রথম ঝাঁকুনিটা খাই এটা মেনলি নার্ভাস সিস্টেমের মধ্যে এফেক্ট হওয়ার জন্যই। তাহলে শর্ট সার্কিট বলতে আমরা কি বলবো, এ সার্কিট element is to be short circuited or simply shorted if the voltage across it is zero। তার মানে ভোল্টেজের ভ্যালুটা জিরো হয়ে যাবে, আর ভোল্টেজ জিরো হয়ে গেলেই কারেন্টটা জেনারেলি ইনফাইনাইট হয়ে যায়। যাই হোক, আমরা এখন কারেন্টের ভ্যালুটা আমরা কনসিডার করবো না, তার জন্য আমরা কি লিখবো, রিগার্ডলেস of the current through it। তার মানে অ্যাকচুয়ালি এর মধ্যে আমরা ধরে নিই যে এর মধ্যে যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এই যে আমি সার্কিটটাকে শর্ট করে তোমাদের দেখিয়েছিলাম, একই সার্কিটকে আমি এটাকেই দেখাচ্ছি আবার, ধরো এই পাথটাকে আমি শর্ট করে দিয়েছি, ঠিক আছে, এটা একটা জিরো রেজিস্ট্যান্স দিয়েছি। তার মানে এর ক্ষেত্রে টোটাল কারেন্টের টোটাল রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে আমি ধরে নিলাম জিরো হয়ে গেছে, ঠিক আছে। তো যখনই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমার জিরো হয়ে যাচ্ছে তখন আমরা কি বলতে পারি, যে ভি ইজ ইকালস টু, আমরা আবার সেম ফর্মুলায় নিচ্ছি, ভি ইজ ইকালস টু আমরা আই আর দেখেছি, তাই তো। তাহলে এর ক্ষেত্রে ভোল্টেজের ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, ভি ইজ ইকালস টু আই ইন্টু জিরো, তার মানে ভি ইজ ইকালস টু জিরো। তার মানে সার্কিটের মধ্যে যে ওপেন শর্ট সার্কিটের ক্ষেত্রে কারেন্ট, মানে ভোল্টেজের ভ্যালুটা জিরো হয়ে গেল। আর একটা জিনিস যেটা আমি বলছিলাম সেটাও তোমরা এখান থেকে পেয়ে যাবে, সেটা হচ্ছে আমরা কি দেখলাম, ভি ইজ ইকালস টু আই ইন্টু জিরো, তার মানে আই ইজ ইকালস টু আমরা কি বলতে পারি, ভি বাই জিরো। এবার ভি বাই জিরো মানে হচ্ছে ইনফাইনাইট, তার মানে কারেন্টের ভ্যালুটাও এখানে ইনফাইনাইট হয়ে যাচ্ছে, এখানে ভোল্টেজের ভ্যালুটা জিরো এবং কারেন্টের ভ্যালুটা ইনফাইনাইট। তার মানে শর্ট সার্কিটের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে ভোল্টেজের ভ্যালু জিরো হয়ে যায় আর কারেন্টের ভ্যালুটা ইনফাইনাইট হয়ে যায়। ওকে, এই হচ্ছে আমার শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট। এবার যে জিনিসটা সম্বন্ধে আমরা আসবো সেটা হচ্ছে কন্ডাক্টেন্স। ওকে, কন্ডাক্টেন্স, হোয়াট ইজ কন্ডাক্টেন্স?
কন্ডাক্টেন্স জিনিসটা কি? কন্ডাক্টেন্স, ওকে, কন্ডাক্টেন্স হচ্ছে কিছুই না, ইট ইজ দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স। মানে রেজিস্ট্যান্সটাকে যদি আমরা 1/r করে নিই, মানে রেজিস্ট্যান্সটাকে যদি আমরা রেসিপ্রোকাল নিই, বাংলা যেটাকে বলা হয় অনন্যক, তাহলে সেটাকে আমরা বলবো কন্ডাক্টেন্স। এটাকে জেনারেলি আমরা ডিনোট করি জি দিয়ে, মানে ক্যাপিটাল জি দিয়ে আমরা সাধারণভাবে এটাকে ডিনোট করি। আমরা রেজিস্ট্যান্সকে ডিনোট করেছি আর দিয়ে, আর কন্ডাক্টেন্সকে ডিনোট করব জি দিয়ে। তার মানে আমরা কি লিখবো, এর ডেফিনেশনসটা যদি আমাকে লিখতে বলা হয় তাহলে বলবো it is the reciprocal of resistance. It is the reciprocal of resistance. তার মানে আমরা according to that definitions আমরা কি বলতে পারি, G is equals to 1/r, G is equals to 1/r। তাহলে এর ইউনিট কি হবে, এর ইউনিটও হবে 1/ওহম। 1/ওহম মানে তুমি লিখতে পারো এটাকে ওহম ইনভার্স, ওহম ইনভার্স, অথবা এইটাকে পুরো উল্টে দিতে, যেমন কি এম ফার্স্টে আসবে, তারপর এইচ আসবে, তারপর ও আসবে, এটাকে আমরা বলবো মো, ওহম ইনভার্স অথবা মো। তার মানে কন্ডাক্টেন্সের ইউনিট হচ্ছে ওহম ইনভার্স, 1/ওহম বা ওহম ইনভার্স বা মো, এটা কিন্তু মাথায় রাখবে, ওকে। তার মানে আমার যে আমরা যে হচ্ছে ওহমস লটা লিখছিলাম, ওহমস ল কি লিখছিলাম, যে ভি ইজ ইকালস টু আই আর। তার মানে এক্ষেত্রে আমরা যদি লিখি আই ইজ ইকালস টু 1/r ইন্টু ভি, আরটাকে জাস্ট এপাশে নিয়ে গেছি, তাহলে এই যে এখানে যে 1/r লিখলাম, এটাকে আমরা লিখতে পারি জি ইন্টু ভি, বা আই ইজ ইকালস টু জি ইন্টু ভি। এটাই হচ্ছে আমার কন্ডাক্টেন্সের সঙ্গে সম্পর্ক। তার মানে যে প্রপার্টিসের জন্য কোনো একটা মেটেরিয়ালের মধ্যে দিয়ে কারেন্টটা খুব ইজিলি পাস করতে পারবে, সেই প্রপার্টিসটাকে আমরা বলছি তোমার কন্ডাক্টেন্স। মানে কন্ডাক্টেন্সটা হচ্ছে কারেন্ট ফ্লোতে হেল্প করে, আর রেজিস্ট্যান্স কি করতো, যে কারেন্ট ফ্লোতে অপোজ করতো, ঠিক আছে। তার মানে রেজিস্ট্যান্স এবং কন্ডাক্টেন্সের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে, বাংলায় একটা যেটাকে বলে পরিবাহিতা, ঠিক আছে। রেজিস্ট্যান্স হচ্ছে হেল্প করছে, এই বাধা দিচ্ছে, আর কন্ডাক্টেন্স হচ্ছে হেল্প করছে, ঠিক আছে। আর কন্ডাক্টেন্সের আরেকটা ইউনিট আছে, এটা হচ্ছে কি বলে, মানে তোমার এসআই ইউনিট, এটাকে বলা হয় সিমেন, যেটা হচ্ছে SIEMEN। তবে আমরা জেনারেলি ওহম ইনভার্স বা মোটাই ইউজ করব, ঠিক আছে। তার মানে এসআই ইউনিট অফ কন্ডাক্টেন্স, এটা হচ্ছে এসআই ইউনিট, এসআই ইউনিট অফ কন্ডাক্টেন্স, ওকে। আচ্ছা, নেক্সট আসছে যে আমরা তো রেজিস্ট্যান্সের এই ব্যাপারগুলো বলছি, এবার তাহলে রেজিস্ট্যান্স কার কার উপর ডিপেন্ড করে, মানে রেজিস্ট্যান্সের যদি আমাকে বলা হয় কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে, রেজিস্ট্যান্স ডিপেন্ড করে মেটেরিয়ালের ওপরে, কি টাইপের মেটেরিয়াল আমরা ইউজ করছি। 2 নম্বর ইউজ করছি যে ক্রস সেকশনাল এরিয়ার উপর ডিপেন্ড করে যে কন্ডাক্টরটা আমরা ইউজ করব, আর তার উপর ডিপেন্ড করবে না, লেন্থের উপর ডিপেন্ড করবে, এবং তার সাথে সাথে টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। তার মানে আমার 4টে জিনিসের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে নিই, আমরা অনেক সময় এটা খুব কমন প্র্যাকটিস যে বলা হয় যে হচ্ছে কারেন্ট ফ্লোটাকে হচ্ছে একটা ওয়াটার লাইনের পাইপের মধ্যে দিয়ে ফ্লোয়ের উপর ডিপেন্ড করা হয়। মানে ধরো একটা যদি এরকম পাইপ নিই, সেখান দিয়ে যদি ওয়াটারটা যেরকমভাবে ফ্লো করবে সেটা হচ্ছে কারেন্ট ফ্লো, আর এই পাইপের লেন্থটার উপর যদি লেন্থটা লম্বা হয় তাহলে ওয়াটার ফ্লো কমে যাবে, যদি এটা ক্রস সেকশনাল এরিয়াটা যদি বড় হয়ে যায় তাহলে ওয়াটার ফ্লো বেড়ে যাবে। এরকমভাবে আমরা অনেক সময় কারেন্ট ইলেকট্রিসিটি ফ্লোটাকে আমরা বলি। তাহলে অ্যাকচুয়ালি তাহলে আমরা কি বলতে পারি, যে আমার রেজিস্ট্যান্স ডিপেন্ড করছে, রেজিস্ট্যান্স ফোর এফেক্টস
বা 4 factors affect the resistance. ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর, লেন্থ। 2 নম্বর হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া। 3 নম্বর হচ্ছে তোমার টাইপ অফ দ্য মেটেরিয়াল, দ্য টাইপ অফ মেটেরিয়াল, যেটা তোমার কন্ডাক্টরটা বানাতে, যেটা দিয়ে কন্ডাক্টরটা বানানো হচ্ছে। 4 নম্বর হচ্ছে টেম্পারেচার। আমি টেম্পারেচারটা নিয়ে পরে আসছি, আপাতত প্রথম দুটো জিনিস আমরা দেখে নেব কিরকম ভাবে ডিপেন্ড করছে। প্রথমটার মধ্যে আমরা বলতে পারি যেটা, সেটা হচ্ছে ফার্স্ট একটা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স লেন্থের উপর কিভাবে ডিপেন্ড করে? রেজিস্ট্যান্স লেন্থের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এল হচ্ছে where R is equals to resistance, L is equals to length of the conductor, length of the conductor। মানে ধরো একটা যদি কন্ডাক্টর এরকম আমরা নিই, ধরো এখান থেকে এরকম একটা কন্ডাক্টর রয়েছে, এর লেন্থ হচ্ছে এল। ওকে, নেক্সট হচ্ছে আর কার উপর ডিপেন্ড করবে? আর ডিপেন্ড করবে ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে আর ইনভার্সলি প্রপোর্শনাল ক্রস সেকশনাল এরিয়া, যেখানে এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে আমার এ। ওকে, তাহলে এই দুটোকে যদি আমরা মার্জ করি তাহলে আমরা কি লিখতে পারি? আর প্রপোর্শনাল টু এল বাই এ। এখন যদি আমাকে বলা হয় যে হচ্ছে এই প্রপোর্শনাল সিম্বলটা আমাকে তুলে দিতে হবে, তাহলে এই প্রপোর্শনাল সিম্বলটা আমাকে তুলতে গেলে কি করতে হবে? এখানে মানে যদি আমি ইকুয়াল চিহ্ন দিই তাহলে ইকুয়ালসটা একটা আমাকে কনস্ট্যান্ট দিতে হবে। এই কনস্ট্যান্টটা হচ্ছে রো, এটা গ্রিক লেটার, এটার নাম হচ্ছে রো, রো এল বাই এ। ঠিক আছে, রো এল বাই এ, এটা কিন্তু একটা আমার খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, আর ইজ ইকালস টু রো এল বাই এ। ঠিক আছে, এবার এই রোটা কি? হোয়াট ইজ রো? রো হচ্ছে কন্ডাক্টিভিটি, এই রেজিস্টিভিটি। রেজিস্ট্যান্স নিয়ে বলছি, তাই রো হচ্ছে রেজিস্টিভিটি। রো হলো রেজিস্টিভিটি। আরেকটাও নাম আছে স্পেসিফিক রেজিস্ট্যান্স, ওকে, রো হলো রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এই রো জিনিসটা বা স্পেসিফিক রেজিস্ট্যান্স জিনিসটাই বা কি? হোয়াট ইজ রো অর স্পেসিফিক রেজিস্ট্যান্স, সেটা সম্বন্ধে আমাকে এবার জানতে হবে। তাহলে রো, তাহলে এখানে লিখি যে রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স। or specific resistance। ঠিক আছে, রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স, এই জিনিসটা সম্বন্ধে তাহলে আমরা এবার আলোচনা করব। তাহলে ধরে নেওয়া যাক আমরা কি দেখলাম যে আর ইকুয়ালস টু রো এল বাই এ। তাহলে যদি আমরা রো সমান বলি, তাহলে রো সমান আমরা কি লিখতে পারি? আর এ বাই এল।
তো এই এর ভ্যালু যদি 1 হয়ে যায় নাও, বা ইফ লিখলাম, ইফ এ ইকুয়ালস টু 1, এল ইকুয়ালস টু 1, দেন আমরা কি বলতে পারি, রো ইজ ইকালস টু আর। যদি আমরা হচ্ছে এই দুটোকে যদি 1 করে দিই, তাহলে রো এর ভ্যালুটা আর এর সঙ্গে সমান হয়ে যাবে। রো এর ভ্যালু যদি আর এর সঙ্গে সমান হয়ে যায়, দ্যাট ভেরি কন্ডিশনস আমরা কি বলতে পারি, মানে এটার ভ্যালু ধরো 1 মিটার, এটা ধরো একটা 1 মিটার স্কোয়ার, ঠিক আছে, তাহলে একটা কিউবে পরিণত হয়ে যাচ্ছে, একটা ইউনিট কিউব হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এরকম জিনিসটা হচ্ছে একটা কিউব নিলাম, এর প্রত্যেকটা ডিস্টেন্স হচ্ছে 1 মিটার করে, মানে 1 মিটার লিখলাম, 1 সেন্টিমিটার লিখতে পারো, যেটা খুশি, মানে ওটা মোট করা হচ্ছে এটাকে ইউনিট কিউব বলছি আমরা, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি দ্য রেজিস্ট্যান্স বিটুইন, ডেফিনেশনসটা লিখছি, দ্য রেজিস্ট্যান্স between the opposite faces of a cube of the material, যে মেটেরিয়ালটা বানাচ্ছি আমরা, মেটেরিয়াল অফ 1 মিটারই লিখে দিচ্ছি, 1 মিটার সাইড, যার প্রত্যেকটা মিটারের এ হচ্ছে 1 মিটার করে, ঠিক আছে, is called, resistivity is called resistivity, আচ্ছা একটা জিনিস তোমাদেরকে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যখনই আমি পড়াবো তোমরা কিন্তু শুধু কেবলমাত্র বসে ভিডিও দেখার মতো, সিনেমা দেখার মতো করে কিন্তু দেখলে এগুলো কিন্তু কোনো লাভ হবে না। তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসবে, আমি যা যা যেরকম ভাবে তোমাদের লেখাতে যাচ্ছি, তোমাদেরকেও কিন্তু তার সাথে সাথে আমার সাথে সাথে সেটা কিন্তু কন্টিনিউয়াসলি লিখতে হবে বা বুঝতে হবে, দরকার হলে ভিডিওটা পজ করে দেখতে হবে। কারণ তুমি যদি এটাকে সিনেমা দেখার মতো করে বা গান দেখার মতো করে তুমি যদি দেখো, তাহলে কিন্তু আলটিমেট যে তুমি যে কারণে তুমি এই ধরো আধ ঘন্টা হোক, 45 মিনিট হোক, বা যে টাইমটা তুমি এই একটা ভিডিওর পিছনে ডিভোট করছো, সেই টাইমটা পুরো মিনিংলেস হয়ে যাবে, ঠিক আছে। তো কাজেই চেষ্টা করবে খাতা বইপত্র নিয়ে বসার, যাতে তোমাদের হচ্ছে এটা কোনো একটা কাজে লাগে। এটা আরেকটা জিনিসও বলতে পারে, যদি ধরো এরকম একটা কারো কন্ডাক্টর হয় যার লেন্থ হচ্ছে 1 মিটার, যার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 1 মিটার স্কোয়ার, তার রেজিস্টিভিটিকেও আমরা, তার রেজিস্ট্যান্সকেও আমরা রেজিস্টিভিটি বলতে পারি, ঠিক আছে। তাহলে আরেকটা ডেফিনেশন আমরা কি লিখতে পারি, the resistance of a conductor with unit length and unit cross sectional area is called resistivity, ওকে, ঠিক আছে। তাহলে এবার এর ইউনিট কি হবে, রেজিস্টিভিটির ইউনিট, তাহলে আমরা কি লিখব, হোয়াট ইজ দ্য ইউনিট অফ রেজিস্টিভিটি, কি হবে, দেখো আমরা কি পেলাম, যে আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ, তাই তো। তাহলে আমরা রো সমান পেলাম আর এ বাই এল। এখন
আমরা যদি এরকমভাবে লিখি, এটা থেকে আমরা এটা পেয়েছি, এটা থেকে আমরা এরকমভাবেও লিখতে পারি যে ধরো এর ইউনিট, তার মানে আমার আর এর ইউনিট আমরা আগের দিনই দেখেছি, আগের দিনের ভিডিও যদি কেউ দেখে না থাকো সেখানে দেখে নিও যে আমরা আর এর ইউনিটটা এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল ওমেগা, মানে এটা হচ্ছে ওহমস। ঠিক আছে, আগের দিন আমরা পেয়েছি যে আর এর ইউনিট হচ্ছে ওহমস। এবার এর ইউনিট আমরা একটু আগে বললাম যে ক্রস সেকশনাল এরিয়া, এর ইউনিট হচ্ছে আমরা ধরে নাও মিটার স্কোয়ার। ওকে, এসআই ইউনিট মিটার স্কোয়ার। আর তাহলে এল এর ইউনিট হচ্ছে মিটার। তার মানে আমরা এটা যদি কেটে দিই তাহলে আমরা কি পাচ্ছি, ওহম, ওহম মিটার। আমরা যদি ভাষায় লিখি তাহলে হচ্ছে ওহম মিটার। তার মানে ইউনিট অফ রেজিস্টিভিটি হচ্ছে ওহম মিটার। রেজিস্টিভিটির ইউনিট হচ্ছে আমরা কি বলবো, ওহম মিটার। और ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। নেক্সট হচ্ছে যে তাহলে আমার এটা তো গেল হচ্ছে তোমার লেন্থের উপরে, ক্রস সেকশনাল এরিয়ার উপরে। নিশ্চয়ই তাহলে লেন্থের উপর, ক্রস সেকশনালের উপরে যদি থাকে, কন্ডাক্টরের উপর অবশ্যই ডিপেন্ড করবে। আমরা প্রত্যেকেই জানি যে কন্ডাক্টরের উপর ডিপেন্ড করে। তাহলে কন্ডাক্টরের উপর কীভাবে ডিপেন্ড করবে, মানে যেরকম টাইপের, ধরো তুমি যদি একটা মেটাল ইউজ করো তার ক্ষেত্রে যেরকমভাবে হবে, তুমি যদি একটা কার্বন ইউজ করো তার ক্ষেত্রে রেজিস্ট্যান্স আলাদা হবে, তুমি যদি ইনসুলেটর ইউজ করো তার উপর একটা রেজিস্ট্যান্স হবে। মানে অ্যাকচুয়ালি কন্ডাক্টরের উপর ডিপেন্ড করে আমরা যে কোনো মেটেরিয়াল, মানে এই রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে যে কোনো মেটেরিয়ালকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কন্ডাক্টার্স, নেক্সট হচ্ছে সেমি কন্ডাক্টার্স, আর 3 নম্বর হচ্ছে ইনসুলেটর। জেনারেলি কন্ডাক্টরসের মধ্যে ফ্রি ইলেকট্রনসের সংখ্যা খুব বেশি থাকে। আমরা প্রথম যে এটা বলেছিলাম তার মধ্যে কিন্তু আমরা ফ্রি ইলেকট্রনস এই টার্মসটা কিন্তু ইউজ করেছিলাম। তাহলে আমরা এই টার্মসগুলো এখন লিখে নিই যে কন্ডাক্টর কাকে বলে, ইনসুলেটর কাকে বলে, বা সেমি কন্ডাক্টর কাকে বলে। ওকে, তাহলে ফার্স্ট আসছে কন্ডাক্টর। It is a material in which large number of free electrons are available. free electrons গুলি কিন্তু কারেন্টটাকে ক্যারি করবে। free electrons are available. ওকে, তো এর মধ্যে দিয়ে কারেন্টটা খুব ইজিলি ফ্লো করতে পারবে কন্ডাক্টরের মধ্যে। ঠিক আছে, তা এর রেজিস্টিভিটি, মানে যাদের রেজিস্টিভিটি, মানে এই কন্ডাক্টরের রেজিস্টিভিটি হচ্ছে লেস দ্যান 10⁻³ ওহম মিটার। তার মানে এর রেজিস্টিভিটি হবে কি বলে হচ্ছে লেস দ্যান 10⁻³ ওহম মিটার। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু শর্ট কোশ্চেনের মধ্যে অনেক সময় তোমাদেরকে ইনক্লুড করে দেয় যে কন্ডাক্টরের রেজিস্টিভিটি কত, তখন তোমাকে এরকম লিখতে হবে লেস দ্যান 10⁻³ যেমন এর উদাহরণ কি হবে, অলমোস্ট সমস্ত মেটালসগুলোর এর মধ্যে পড়ে। এছাড়া যেমন সিলভার, কপার, অ্যালুমিনিয়াম, কার্বন, সবার উপরে যদি কন্ডাক্টর বলা হয় তাহলে সবচেয়ে ভালো কন্ডাক্টর, সবচেয়ে গুড কন্ডাক্টর হচ্ছে তোমার প্ল্যাটিনাম, তারপরে হচ্ছে গোল্ড, তারপরে সিলভার, তারপরে কপার, তারপরে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এছাড়া কার্বন রয়েছে। কার্বন কিন্তু মানে গুড কন্ডাক্টর। কার্বনের মধ্যে সব কার্বন কিন্তু নয়, কার্বনের মধ্যে গ্রাফাইট ইজ এ গুড কন্ডাক্টর। ওকে, আর এছাড়া হচ্ছে আমরা জেনারেলি যেগুলো ইউজ করি, আমরা তো প্ল্যাটিনাম আর গোল্ড তো খুব একটা ইউজ করি না, কারণ এগুলো হচ্ছে প্রথম কথা হচ্ছে এর ইকোনমিক্যালি ইট ইজ নট সুইটেবল ফর ইউজিং। আমরা জেনারেলি যেগুলো ইউজ করি সেটা হচ্ছে কপার আর অ্যালুমিনিয়াম। এটা কিন্তু প্রচুর ইউজ, আমাদের চারপাশে আমাদের যে কন্ডাক্টরগুলো বানানো হয় সেখানে কিন্তু আমরা ইউজ করি। তো
তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা মানে অনেক ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রেই আমরা বাধ্য হই যে কপার ইউজ এই গোল্ড ইউজ করতে বা প্ল্যাটিনাম ইউজ করতে, এটা খুবই রেয়ার কেসেস। এরপরে আসছে ইনসুলেটর। insulators, তাহলে what is insulator? these are materials in which the electrons are tightly bound to the nucleus, মানে ফ্রি ইলেকট্রনস নেই টু দ্য নিউক্লিয়াস, যেটা আমরা প্রথম দিনের একদম ভিডিওতে আলোচনা করেছিলাম ফ্রি ইলেকট্রনসের ব্যাপারটা। যদি কেউ না দেখে থাকো তাহলে একটা কাজ করবে, আমার চ্যানেলের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের মধ্যে যাবে, ওখানে তুমি দেখবে একটা বেসিক ইলেকট্রিক্যাল বা ইটি বলে একটা ফোল্ডার করে দেওয়া আছে, ওর মধ্যে তুমি কিন্তু আগের ভিডিওগুলো সব পরপর পেয়ে যাবে, ঠিক আছে? তার মানে এটা যদি টাইটলি যদি হচ্ছে নিউক্লিয়াসের সঙ্গে বাউন্ড হয়ে থাকে, তাহলে কি হবে, এখানে ইলেকট্রনসগুলো বাইরে বেরোতে, নিউক্লিয়াস থেকে মানে ইলেকট্রনসগুলো যে বাইরের সেলগুলোতে যে মুভ করছে সেখান থেকে কিন্তু অ্যাটমস থেকে কিন্তু বেরোতে প্রবলেম করবে, মানে অরবিটগুলোতে যে রয়েছে অরবিট থেকে বেরোতে প্রবলেম হবে, তার জন্য হচ্ছে এগুলো ফ্লো করতে পারবে না। এবার ফ্লো না করতে পারলেই তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে না, তার এর ক্ষেত্রে রেজিস্টিভিটি কিন্তু অনেক হাই। তাহলে এর রেজিস্টিভিটি হচ্ছে গ্রেটার দ্যান, এর রেজিস্টিভিটি হচ্ছে গ্রেটার দ্যান 10 টু দি পাওয়ার 5 ওহম মিটার। খেয়াল করে দেখো, এটা 10 টু দি পাওয়ার -3 ছিল, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 5, মানে একটা হচ্ছে মাইনাস আছে, একটা হচ্ছে পুরো পজিটিভ রয়েছে, ঠিক আছে? 10 টু দি পাওয়ার গ্রেটার দ্যান 10 টু দি পাওয়ার 5, এতটা বেশি এর রেজিস্টিভিটি, ঠিক আছে? এর মধ্যে ইনসুলেটরগুলোর মধ্যে কিন্তু আমাদের মেনলি যেগুলো আমরা দেখতে পাই তার মধ্যে মাইকা রয়েছে, মাইকা বলতে আমরা বাংলা যেটাকে বলি অভ্র, মাইকা রয়েছে, পেপার রয়েছে মানে আমাদের কাগজ রয়েছে, গ্লাস রয়েছে, এছাড়া কি রয়েছে, পোর্সেলিন রয়েছে, যেটাকে আমরা বাংলায় বলি চীনামাটি। পোর্সেলিন, আমাদের এই পোর্সেলিন ইউজ কিন্তু আমাদের ইনসুলেটর হিসেবে প্রচুর করা হয়। পোর্সেলিন রয়েছে, রাবার রয়েছে, অয়েল রয়েছে, প্লাস্টিক রয়েছে, এগুলো সব কিন্তু ইনসুলেটর। কি বললাম? মাইকা, পেপার, গ্লাস, পোর্সেলিন, রাবার, অয়েল, প্লাস্টিক। পোর্সেলিন বানানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পোর্সেলিন বানান হচ্ছে POR, মনে রাখবে বানানগুলো যেন ভুল না হয়। আমি বানানগুলো ইচ্ছে করে বলে যাচ্ছি যাতে তোমাদের হচ্ছে পরীক্ষার সময়ও তোমরা পোর্সেলিন বানান আমি দেখেছি মানে খুব বাজেভাবে তোমরা পোর্সেলিন বানানটা লেখো। পোর্সেলিন বানানটা কিন্তু খেয়াল রাখবে, PORCELAIN, পোর্সেলেইন। পোর্সেলেইন কিন্তু বা পোর্সেলিন আমরা যেটা বাংলায় বলি, মানে বাংলায় না, আমরা যেটাকে উচ্চারণ করি, প্রনাউন্সিয়েশন করি পোর্সেলিন। পোর্সেলিন, রাবার, অয়েল, এগুলো সব ইনসুলেটরের কাজ করে। এবার একটা জিনিস রয়েছে যেটার নাম হচ্ছে সেমিকন্ডাক্টরস। সেমিকন্ডাক্টরসের কিন্তু প্রচুর ইউজ, শুধু ইউজ বলা ভুল, প্রচুর ইউজ কিন্তু আমাদের ইলেকট্রনিক্স সেক্টরে কিন্তু হয়। যারা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করছো তাদের কিন্তু এই সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করতে হবে। তাহলে সেমিকন্ডাক্টর, ঠিক আছে? তাহলে সেমিকন্ডাক্টর জিনিসটা কি? এরা মানে এই সেমিকন্ডাক্টরটা না ভালো কন্ডাক্টর না ভালো ইনসুলেটর, এটা একটা মাঝামাঝি পর্যায়ে রয়েছে, ঠিক আছে? তো এদের মধ্যে যে ইলেকট্রনসগুলো থাকে, এই ইলেকট্রনসগুলো আউটার অরবিটগুলো থাকে এবং বাইরে থেকে যদি একটু এনার্জাইজড করা হয় এরা কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখব? আমরা লিখব ইন সাচ মেটেরিয়াল the electrons in outer orbits in outer orbits are
normally held by the nucleus but can be taken out by some means, মানে কোনো একটা ভাবে যদি বাইরে থেকে এটাকে এনার্জাইজ করা হয়, এই সাম মিনস বলতে কি মানে কোনো একটা এনার্জি দিয়ে আমি সেটাকে একটুখানি এনার্জাইজ করে দিলাম, সঙ্গে সঙ্গে কী হবে ইলেকট্রনসগুলো বাইরে বেরিয়ে চলে আসবে, মানে বাইরে থেকে তোমাকে টোকাটা মারতে হবে যে ইলেকট্রনসগুলোকে বেরিয়ে আসার জন্য, তাহলে এটা কিন্তু ইজিলি বেরিয়ে আসবে। ওকে, তাহলে এবার এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে যদি হয় মানে এর ক্ষেত্রে আমার এই রেজিস্টিভিটিটা রোটা লেস দেন হচ্ছে তোমার কি বলবো, এর ক্ষেত্রে রেজিস্টিভিটি হচ্ছে তোমার লেস দেন 10⁵ আর গ্রেটার দেন হচ্ছে 10⁻³ এটা হচ্ছে ওহম মিটার, এটাও ওহম মিটার, মানে এই 10⁻³ থেকে 10⁵ এর মাঝামাঝি থাকবে। এটা যেমন হচ্ছে এর থেকে বড়, মানে এই পাশের রেঞ্জটা হয়ে গেলে তোমার ইনসুলেটর, আর এদিকের রেঞ্জটা হয়ে গেলে কন্ডাক্টর, এর মাঝামাঝি রেঞ্জটাতে হচ্ছে আমার রয়েছে কি বলে তোমার সেমিকন্ডাক্টর। আচ্ছা, এর এক্সাম্পলগুলো আমি একটু লিখে দিই, কারণ এক্সাম্পলগুলো আমি যা বুঝতে পারছি তোমরা ভুলে যেতে পারো। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে প্ল্যাটিনাম, গোল্ড, সিলভার, কপার, অ্যালুমিনিয়াম, কার্বন। আচ্ছা, এটা তো একটা বলে দিচ্ছি, পোর্সেলিন, পেপার, অয়েল, তারপরে হচ্ছে রাবার, প্লাস্টিক, উড, এগুলো হচ্ছে মাইকা, অবশ্যই মাইকা মানে হচ্ছে মাইকা, গ্লাস মানে কাঁচ, এগুলো হচ্ছে তোমার ইনসুলেটর। আর সেমিকন্ডাক্টরের মধ্যে কি কি রয়েছে, সেমিকন্ডাক্টরের মধ্যে রয়েছে জার্মেনিয়াম অ্যান্ড সিলিকন। জার্মেনিয়াম, সিলিকন তোমার হচ্ছে এই দুটোকে আমরা মেনলি মানে ইম্পিউরিটিস দিয়ে আমরা বানাই, মানে এগুলোকে মানে সব ডোপিং করা হয়। এই ডোপিং ব্যাপারগুলো আমরা আরও পরের দিকে যখন যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করবে তারা আরও অনেক ভালোভাবে বুঝতে পারবে ডোপিং জিনিসটা কি, মানে সেমিকন্ডাক্টর পি টাইপ, এন টাইপ, হ্যাঁ, পিএন জাংশন, এই সমস্ত ব্যাপারগুলো সব তখন চলে আসবে। আপাতত আমরা জাস্ট নামগুলো জেনে রাখি সেমিকন্ডাক্টিং মেটেরিয়ালসগুলো, যেমন হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন। ওকে, জার্মেনিয়াম, সিলিকন। আচ্ছা, নেক্সট এসো এবার হচ্ছে আমার আরেকটা টার্মস আমরা এবার জানবো, সেটা হচ্ছে কন্ডাক্টিভিটি। আমরা কন্ডাক্টেন্স জেনেছি, আর এরপরে হচ্ছে কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি ইজ নাথিং বাট রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি। কন্ডাক্টিভিটিকে আমরা গামা দিয়ে বলি, অনেক সময় সিগমা দিয়েও বলা হয়, এটাকে মেনলি গামা, এই সিম্বলটা গামা, অনেক সময় সিগমা দিয়েও বলা হয়, আমরা এখানে গামা দিয়েই বলছি, ঠিক আছে। তাহলে দ্য কন্ডাক্টিভিটি বা ইট ইজ দ্য reciprocal of the resistivity of a material.
ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি যে গামা ইকুয়ালস টু 1/r, গামা ইকুয়ালস টু 1/r। তাহলে এর ইউনিট কি হবে? এর ইউনিটটাও খুবই সিম্পল। এর ইউনিটটা আমরা হবে কি বলে পার ওহম মিটার বা ওহম মিটার ইনভার্স। মানে যেহেতু গামা ইকুয়ালস টু 1/ওহম মিটার দাঁড়াচ্ছে, যেহেতু 1 অ্যাকচুয়ালি আর, তাহলে ওহম সরি আর নয়, এটা সরি আমি একটু ভুল লিখে ফেলেছি, আরেকবার লিখছি। আচ্ছা আমি একটুখানি 1 সেকেন্ড একটু পজ করে 1 সেকেন্ড আমি পরের পেজটা চেঞ্জ করে তারপর লিখছি। তাহলে গামা ইকুয়ালস টু আমরা যেটা বলছিলাম, যে ভুলটা লিখেছিলাম, গামা ইকুয়ালস টু 1/রো, ঠিক আছে। তাহলে 1/রো যদি হয় গামা, তার মানে আমরা কি বলতে পারি, গামা হচ্ছে ইকুয়ালস টু 1/ওহম মিটার। ওহম মিটার যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, ওহম মিটার ইনভার্স, ওকে সরি ইনভার্স বা পার ওহম মিটার। হয় ওহম মিটার ইনভার্স লিখবে, নাহলে পার ওহম মিটার লিখবে। এরপর আর একটা জিনিস আমার এখানে রেজিস্ট্যান্সের সঙ্গে বলা বাকি থাকলো, সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের সঙ্গে টেম্পারেচারের একটা রিলেশনশিপ, ঠিক আছে। টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্সের রিলেশন, টেম্পারেচারটা আমি শুধু লিখে রাখলাম, টেম্পারেচার রিলেশন আর লিখছি না, রিলেশনশিপটা বুঝতেই পারছো আমি কি লিখতে চাইছি। এটা হচ্ছে R2 ইকুয়ালস টু, আমি একদম শর্ট ফর্মে যাচ্ছি কারণ তোমাদের এত ডিটেলসে মানে ইটির ক্ষেত্রে এর মানে প্রুফটা তোমাদের সিলেবাসে নেই, আমি জাস্ট জিনিসটা লিখে দিচ্ছি। R2 ইকুয়ালস টু R1 প্লাস আলফা 1, আমি 1ই লিখলাম, আলফা 1 থিটা 2 মাইনাস থিটা 1। তা এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি, এখানে ওয়্যার R ইকুয়ালস R1 থেকে স্টার্ট করি, R1 ইকুয়ালস টু রেজিস্ট্যান্স at টেম্পারেচার θ1 ডিগ্রি। যে ফার্স্টে θ1 লিখলাম, তার জন্য টেম্পারেচার θ1 ডিগ্রি টেম্পারেচারের জন্য রেজিস্ট্যান্স হচ্ছে R1, θ1 ডিগ্রি সেলসিয়াস, ওকে। নেক্সট আসছে R2 কি, R2 হচ্ছে রেজিস্ট্যান্স অফ বা অফ না, এটাকে অ্যাড করে দাও, রেজিস্ট্যান্স অ্যাট টেম্পারেচার θ2 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তার মানে টেম্পারেচার দুটো আমরা পেলাম, একটা হচ্ছে θ1 একটা হচ্ছে θ2, এই জন্য θ2 মাইনাস θ1 করা হয়েছে। টেম্পারেচার চেঞ্জ হচ্ছে θ2 থেকে, মানে θ1 থেকে θ2 তে চেঞ্জ হচ্ছে। আলফা 1 আমরা লিখলাম, তাহলে আলফা 1 জিনিসটা কি, আলফা 1 হচ্ছে টেম্পারেচার কোএফিশিয়েন্ট of resistance at θ1 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এটা তাহলে দুটোও হতে পারে, তার মানে আলফা 2 হতে পারে, এটা হচ্ছে টেম্পারেচার কোএফিশিয়েন্ট অ্যাট রেজিস্ট্যান্স অ্যাট θ2 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, কিন্তু আমার এখানে লাগছে কেবলমাত্র θ1টা। আমার যদি θ1 এর মানে আলফা যদি অ্যাকচুয়াল ডেফিনেশনস বলতে বলা হয়, তাহলে আলফা ইকুয়ালস টু আমরা বলতে পারি চেঞ্জ ইন রেজিস্ট্যান্স divided by change in temperature, আর নিচে হচ্ছে রেজিস্ট্যান্স at base temperature
মানে তুমি যেটাকে বেস টেম্পারেচার ধরে নেবে, যেটাকে প্রাথমিক তুমি ধরে নেবে, ঠিক আছে? বেস বলতে একদম প্রাথমিক, যেখান থেকে তুমি স্টার্ট করছো কনসিডার। একটার উপর ভিত্তি করে একটা সমাধান করবে। ধরো তুমি কাউকে যদি বড় বলতে চাও তাহলে কি বলবে, এর থেকে যদি বি বড় হয় তাহলে এটা হচ্ছে তোমার বেস মানে প্রাথমিক কনসিডার, সেটাকে তুমি এটাকে নিচে লিখতে হবে। তাহলে এখানে যদি আমার আলফা 1 বলা হয়, মানে আলফা 1 এর যদি ডেফিনিশন লিখতে বলা হয়, তাহলে আলফা 1 ইকুয়ালস টু R2 মাইনাস R1 ডিভাইডেড বাই থিটা 2 মাইনাস থিটা 1 ডিভাইডেড বাই R1, ঠিক আছে? আর যদি আলফা 2 বলা হয় তাহলে হচ্ছে আলফা 2 হচ্ছে একই জিনিস R2 মাইনাস R1 ডিভাইডেড বাই থিটা 2 মাইনাস থিটা 1 ডিভাইডেড বাই হয়ে যাবে R2। তার মানে যখন এখানে আলফা 2 থাকবে তখন এখানে R2 থাকবে, যখন এখানে আলফা 1 থাকবে তখন এখানে R1 থাকবে। এটা কিন্তু যেন মাথায় থাকে, ঠিক আছে? আমি না চাইলেও মোটামুটি প্রুফটার দিকে এগিয়ে গেছি, তাই যখন এগিয়েই গেছি তখন আমি প্রুফটা দেখিয়েই দিচ্ছি। ওকে, আমার খুব একটা ইচ্ছে ছিল না যে প্রুফটা দেখাবো বলে, কিন্তু যখন এত দূর অব্দি চলেই এসেছি তখন দেখাতে আর কোনো অসুবিধা নেই। তাহলে এটার সঙ্গে এটা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি আসছে, থিটা 1 ইন্টু R1 ইকুয়ালস টু R2 মাইনাস R1 ডিভাইডেড বাই থিটা 2 মাইনাস থিটা 1, ঠিক আছে? এটা আমরা বুঝতে পারলাম। এটাকে যদি পাশে মাল্টিপ্লাই করে নিই তাহলে কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি আলফা 1 R1 ইন্টু থিটা 2 মাইনাস থিটা 1, থিটা 2 মাইনাস থিটা 1 ইকুয়ালস টু R2 মাইনাস R1। তার মানে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে R2 ইকুয়ালস টু R1 প্লাস এইটাকে এই পাশে নিয়ে যাচ্ছি। ওকে, রাইট হ্যান্ড সাইডের এই মাইনাস R1টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি, আমি ঘুরিয়ে লিখছি, মানে একটা জাম্প করলাম স্টেপ। যদি তোমরা বুঝতে অসুবিধা হয় উপরে স্টেপটা লিখে দিচ্ছি, কোন স্টেপটা আমি জাম্প করলাম। অ্যাকচুয়ালি আমি যে স্টেপটা জাম্প করলাম সেটা হচ্ছে এইরকম, এই পাশে ছিল আলফা 1 R1 থিটা 2 মাইনাস থিটা 1, এদিকে প্লাস R1 চলে আসলো, আর এখানে হচ্ছে R2। এবার এটাকে আমি ঘুরিয়ে লিখেছি, আর কিছু না। তাহলে আমরা যেটা এখান থেকে স্টার্ট করেছিলাম টেম্পারেচারের সঙ্গে রিলেশনটা R2 এর কীরকমভাবে হবে টেম্পারেচার চেঞ্জ হলে, সেই রিলেশনটার প্রুফটাও আমি দেখিয়ে দিলাম। তবে আমার মনে হচ্ছে যে আজকে আমি আর তোমাদেরকে কারচফস লটা স্টার্ট করতে পারবো না, কারচফস লটা আমরা নেক্সট দিনই স্টার্ট করব। তো আজকের ভিডিও মোটামুটি আমি এখানেই শেষ করব। আমার আশা করছি তোমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমাদের যদি ভালো লাগে, যদি হেল্পফুল হয়, অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে ভুলবে না। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই তোমরা শেয়ার করবে। বন্ধুদের সঙ্গে তোমরা যত বেশি শেয়ার করবে তত বেশি আমার এই ভিডিওটা ছড়িয়ে যাবে, হ্যাঁ, এবং আমারও নিজের ভিডিও বানাতে ভালো লাগবে। আমার একটা ফেসবুক পেজ খুলেছি, এই ফেসবুক পেজের নামটা হচ্ছে কি বলে, মানে এই সেম আমার চ্যানেলের নামেই রয়েছে। আমি ফেসবুক পেজের লিঙ্কটা আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তোমরা ইজিলি গিয়ে সেই ফেসবুক পেজে লাইক করতে পারো, কমেন্টস করতে পারো। তো কারণ আমি যখনই কোনো ভিডিও নতুন নতুন দেবো ওই ফেসবুক পেজে কিন্তু আমি আপডেট করতে করতে যাব, ঠিক আছে? তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করতে থাকো। আর যারা যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা কিন্তু অবশ্যই বাজিয়ে দেবে। বেল আইকনটা বাজিয়ে দিলে আমরা যখনই আমি নতুন কোনো মানে তোমার দেবো, ভিডিও দেবো, তাহলে তোমার কাছে নোটিফিকেশান যাবে, তুমি তখন সেই ভিডিওটা ইজিলি করে ফেলতে পারবে। আমি যে মানে করে ফেলতে পারবো, যেহেতু ব্যাপারটা কি বলতো, যে আমরা এখন লকডাউন পিরিয়ডে রয়েছে, আমাদের হয়তো কোনো এক্সাম মানে হবে না, কিন্তু এই বেসিক জিনিসটুকু যদি তোমাদের না জানো তাহলে তোমাদের ক্ষেত্রে অনেকগুলো অসুবিধা তোমাদেরকে ফেস করতে হবে। হ্যাঁ, তোমরা যখন এরপরে সেকেন্ড ইয়ারে উঠবে তখন তোমাদের ডাইরেক্টলি যখন তোমার সাবজেক্টে ঢুকবে তখন তোমার খুব প্রবলেমে পড়ে যাবে। কাজেই তোমরা একটুখানি এগিয়ে রাখার চেষ্টা করো। তো আজকের মতো এখানেই, বাড়িতে থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।